ওকে, তো লাস্ট টাইম আমরা ক্লাস 9-এ করেছিলাম মূলদ সংখ্যা বিভিন্ন, মানে ফার্স্টটা করেছিলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে স্পেশাল যেটা ইম্পর্ট্যান্ট ছিল এই সূত্রটা, ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। যদি এন পিস মূলদ সংখ্যা বের করতে পারলে দুটো মূলদ সংখ্যার মাঝখানে এক্স ও ওয়াই মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার মাধ্যমে যতগুলি মূলদ সংখ্যা বের করতে, একটি বলে তো গড় করে দেওয়া যায়, কিন্তু 5টি মূলদ সংখ্যা বলেছে, সেক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগাতে হবে। এটা লাস্ট টাইম শিখেছিলাম, লাস্ট টাইম বলেছিলাম এটা। তো আজকে মূলদ সংখ্যার পরের সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা পড়ানো হবে। আজকে বলা হবে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কী ছিল রিমাইন্ডার? মূলত সংখ্যা ছিল যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে পি কিউ পরস্পর মৌলিক, পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, এই নিয়ম ছিল। বেসিক্যালি পি বাই কিউ আকারে লিখতে পারলেই হবে, আর সঙ্গে কিছু শর্ত ছিল। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে তার ঠিক বিপরীতটা, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেরকম 0 হচ্ছে 0 সমান 0/1 লিখতে পারি, 1 0 দেখা 1 0 0 কেটে গেল। বা 2 লিখতে পারি, 4 লিখতে পারি, তাহলে এটা কিউ নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে 0 হচ্ছে একটি মূলদ সংখ্যা। কিন্তু আমরা এখানে পড়ছি অমূলদ সংখ্যা। নর্মাল 4ও মূলদ সংখ্যা, 1-এর 2, 2-এর 3, দশমিকেরটাও করি যদি 0.5 সমান হচ্ছে 5/10, 5-5, 5 0 10 সমান 1-এর 2, তাহলে এটা যায় এটা তা, অর্থাৎ এটা হচ্ছে মূলদ সংখ্যা। এগুলো সবকটি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে যেরকম √2 সমান যদি ক্যালকুলেটারে করা হয় 1.414, এরপরে আরও চলতে থাকবে। এরকম √5, √3, এদের কোনো মান নির্দিষ্ট নেই, চলতে থাকবে এগুলোর মান। তো এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলোকে কোনোদিন পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। √2কে যদি এটা লেখা হয় √2/1, কিউ নট ইকুয়াল টু 0, কিন্তু পি এবং কিউ পরস্পর মৌলিক, এটা না হয় ঠিক আছে, কিন্তু পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। প্রথম শর্ত ছিল মূলদ সংখ্যার পি এবং কিউ পরস্পর পূর্ণ সংখ্যা হতে হবে। পি ও কিউ পূর্ণ সংখ্যা হয়, মূলদ সংখ্যার সংখ্যাই ছিল। তো √2কে √2/1 লেখা যাবে না এক্ষেত্রে যদি মূলদ সংখ্যা করতে চাই, তাহলে √2-র মান হচ্ছে এই অসংখ্য, এরপরে চলতে থাকবে, ডট ডট দেওয়া আছে। তো √2 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। আরও অমূলদ সংখ্যার উদাহরণ যদি দিই, যেরকম মনে করি 1.414, আচ্ছা এটা √2টা একই জিনিস দিচ্ছি, 2.3123321 এমনি করে কোনো ঠিকভাবে না চলে, যখন তখন যেমন তেমন চলছে। একটা নির্দিষ্ট ছন্দবদ্ধভাবে যদি চলে, সেটা আজকের ভিডিওতে না হয় এর নেক্সট ভিডিওতে আসবে, এর পরের চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টার 1.2 এর পরে আছে বাস্তব সংখ্যা, এই জায়গাটাতে পৌনঃপুনিক সংখ্যা। এটা ক্লাস 6-7-এর দিকে শেখা হয়েছিল হয়তো। তো পৌনঃপুনিক সংখ্যা এটা আরও নিচের ক্লাসে ছিল, এইগুলোতে আছে। এরকম এইসব সংখ্যাগুলোতে কী হয়, একই জিনিস বারবার রিপিট হলে সেটাকে মাথায় পৌনঃপুনিক দিয়ে দেওয়া হয়। যেরকম ক্লাস 6-এ কি 5-এ ছিল, যেরকম 1.66666 করে চলতে থাকছে, তখন কি করা হয় 1.67 লিখে নেওয়া হয়, অথবা 1.6 পৌনঃপুনিক দেওয়া হয়। পৌনঃপুনিক মানে মাথায় 6 আছে, তার বদলে 9 বসে যাচ্ছে, পৌনঃপুনিক আছে বলে এর বদলে 0 না বসে 9 বসছে, এরকম একটা নিয়ম আছে। যাই হোক, এই নিয়মটা পরের দিন করাবো। আজকে যে নিয়মটা হচ্ছে এই নিয়মটা, এদের পৌনঃপুনিক বসে কখন, যখন রিপিট হয়, বারবার রিপিট হয়, অর্থাৎ 1.712 বারবার 712 রিপিট হতে থাকছে, তাহলে 1.712 পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে 7, এখান থেকে এতটা পৌনঃপুনিক মানে একের মাথাতেও আছে, তো এইটা বারবার রিপিট হতে থাকছে, 1.712 বারবার রিপিট হতে থাকছে। তো এইটা হচ্ছে পৌনঃপুনিকের কাজ। কিন্তু এই সংখ্যাটা থেকে ভগ্নাংশে আনা সম্ভব, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যাতে কী হচ্ছে, এই জায়গাটা যেরকম 1.712217172217121, এই যে বারবার র্যান্ডমলি যে কোনো সংখ্যা আসতে পারে, এর মাঝখানে 3ও চলে আসতে পারে, যায় আসে না। এরকম করে যখন অসংখ্য চলতে থাকবে, অসংখ্য, এটা ভাগ শেষ হয়নি এখানে, আরও চলতে থাকছে, তখন সেই সংখ্যাটিকে বলছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বোঝা গেছে। যেরকম এই উদাহরণটা √2, √3, কিউব √5, এটা কেটে গেছে, 1.4
যে বারবার 0 1 0 1 1 1 0 1 1 চারটে 1 এরকম করে ঘুরতে থাকছে। এটা হচ্ছে অমূল্য সংখ্যা। তো অমূল্য সংখ্যা বোঝা গেল। মূলদ সংখ্যা এবং অমূল্য সংখ্যা যদি বলা যায়, মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়, অমূল্য সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না। দুই রকমের সংখ্যা হবে, যে কোনো একটা সংখ্যাকে নিলে হয় মূলদ সংখ্যা হবে, না হলে অমূল্য সংখ্যা হবে। তো মূলদ সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে দুটো আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই দুটো সংখ্যাকে মিলিয়ে যা সংখ্যা তৈরি হয় তাকে বলছে বাস্তব সংখ্যা। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বারস। রিয়াল নাম্বারস আর দিয়ে ডিনোট করা হয় তাকে বাস্তব সংখ্যা। এবারে একটা শর্ত আছে বা সূত্র আছে বা নিয়ম আছে, যাই হোক না কেন, ক্যান্টর ডেডিকাইন্ড এই যে নিয়মটা পড়াচ্ছি, পৃথিবীতে যে কোনো বাস্তব সংখ্যা আছে, পৃথিবীতে সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যার আন্ডারে পড়ে যাচ্ছে। তো যে কোনো যাই বাস্তব সংখ্যা আছে, আচ্ছা সমস্ত সংখ্যা বাস্তব সংখ্যার আন্ডারে পড়ছে বলা ভুল, কিছু ইমাজিনারি নাম্বারও আছে যেটা ক্লাস 10 পর্যন্ত নেই, অবশ্যই উপরের ক্লাসে আছে। অবাস্তব সংখ্যা আমি আগের দিন লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম অবাস্তব বীজ থাকবে, সেখান থেকে পাওয়া যেতে পারে অবাস্তব সংখ্যা, সেগুলো পরের ভিডিওতে আছে। তাই উঁচু ক্লাস অর্থাৎ 11 12 যখন থাকবে তখন বলা যাবে। অবাস্তব সংখ্যা কি জিনিস, ইমাজিনারি নাম্বার বলে একটা কথা আছে, সেগুলো পরে বলা যাবে। আচ্ছা আমি যদি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকা নিচু ক্লাসে ছিল 6 7 8 সংখ্যা রেখা আঁকা দিয়ে অনেক অঙ্ক করা হয়েছে। 1 2 3 4 5 6 -1 -2 -3 -4, এটা র্যান্ডম নিয়েছি। এটাকে যদি সংখ্যা রেখা বলা হয়, শর্তটা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই যে কোনো একটা বাস্তব সংখ্যা নিব, যে কোনো মূলদ হোক অমূলদ হোক, যে কোনো বাস্তব সংখ্যা যদি ধরি তার জন্য সংখ্যা রেখায় একটাই মাত্র স্থান পাবো। যেরকম একটা বাস্তব সংখ্যা যদি 2 একটা বাস্তব সংখ্যা হবে, মূল সংখ্যা সব থেকে সহজ উদাহরণ দিলাম 2। এই যে সংখ্যাটা, এই 2 সংখ্যাটার জন্য এই বা সংখ্যা রেখার মধ্যে একটাই মাত্র বিন্দু পাবো। এই 2 কোনোদিন এইদিকে বা এইদিকে আসতে পারে না, কারণ 2 এর আমরা জানি বাস্তব সংখ্যা রেখায় কি হয়, এদিকে গেলে সংখ্যাটার মান বৃদ্ধি পায় আর এদিকে গেলে সংখ্যাটির মান হ্রাস পায়, কমতে থাকে। তো আমি যদি এদিকে যাই 2 কোনোদিন পাবো না, 2 এর থেকে যত বেশি যাবো তত বেশি পাবো, কোনোদিন 2 পাবো না এই বিন্দুটাকে ছাড়লে। আর এদিকে গেলে 2 এর থেকে কম পাবো। তাই বলছে প্রতিটি বাস্তব সংখ্যার জন্য, যে কোনো বাস্তব সংখ্যা 1 এর 2 2 1 1 এর 2, যে অমূলদ সংখ্যাও যদি হয় √2 √3 যাই হোক না কেন, তার জন্য একটা নির্দিষ্ট মানই পেয়ে থাকবো। প্রতিটি বাস্তব সংখ্যার জন্য একটি সংখ্যা রেখা একটি নির্দিষ্ট বিন্দু পাবো। আবার উল্টোটা যদি বলা হয়, চোখ বন্ধ করে যে কোনো একটা জায়গায় বিন্দু বসালাম, মনে করি এই জায়গায় বিন্দু বসালাম, এই জায়গায় বিন্দু বসেছি, এই জায়গার মান, এই বিন্দুটার মান যা আছে সেইটা কোনোদিন অন্য কিছু হতে পারে না। যেরকম এই বিন্দুটার মান, প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাবো। এই বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা, যেটা মান হয়ে বললাম -1। এই বিন্দুতে অন্য কোনো বাস্তব সংখ্যা এসে ঢুকে যাবে না, যেরকম -2 এসে এখানে বসে যাবে না বা 1 এসে এখানে বসে যাবে না, এর মান এই বিন্দুতে একটাই হবে, একটা বিন্দুর জন্য একটাই মান পাবো। এই হচ্ছে শর্ত। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখায় একটি নির্দিষ্ট বিন্দু পাবো, আবার একটি সংখ্যা রেখার প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাবো। তাই এই সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয়, এই সংখ্যা রেখাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা। নেক্সট হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্যটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে, তার কারণ হচ্ছে উঁচু ক্লাসে বলতে 10-এ পিথাগোরাসের উপপাদ্য, ক্লাস 10-এ এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ ইম্পর্টেন্ট আছে। আশা করি পরের এই বছরের জন্য না, আচ্ছা ক্লাস 10-এর এবছরের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট আছে, প্লাস পিথাগোরাসের উপপাদ্য দিয়ে একটা পুরো চ্যাপ্টার চলে যায়, ত্রিকোণমিতি যাকে বলা হয়। ত্রিকোণমিতি পুরো চ্যাপ্টারটা পিথাগোরাসের উপপাদ্যের উপর ডিপেন্ড করে চলে। পিথাগোরাসের উপপাদ্য বলছে যদি এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের শুধুমাত্র ত্রিভুজ না, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ অর্থাৎ এইটা হচ্ছে সমকোণ, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তখন এটাকে যদি আমরা ভূমি বলি, এটাকে যদি আমরা লম্ব বলি, এবং এই বাহুটাকে যদি আমরা অতিভুজ বলি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র। ক্লাস 9-এর জন্য তো এই চ্যাপ্টারে আছে। এক্ষুনি যেটা একটা জ্যামিতি করাবো, অ্যাকচুয়ালি এই পেজে আজকে জ্যামিতি করানো হবে। এই √2 এর মান সংখ্যা রেখায়, এক্ষুনি যেটা বললাম কি সংখ্যা রেখায়
যে কোনো বিন্দুকে বসানো যেতে পারে। √2 √3 এগুলো হচ্ছে কি একটা অবাস্তব অবাস্তব বলছি অমূলত সংখ্যা, তো যে কোনো সংখ্যা রেখাকে বসানো যেতে পারে। সেক্ষেত্রে আমরা √2 বসানোটা এই চ্যাপ্টারের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে ভিডিওতে এরপরে ভিডিও হচ্ছে এখানে আমরা করবো কি √2 বসানো। √2 বসানো কীভাবে হবে? √2 বসানোর জন্য সবার প্রথমে সংখ্যা রেখায় √2 বসানো শিখছি। √2 সংখ্যা রেখায় স্থাপন। সংখ্যা রেখা জানি কেমন হয়? সংখ্যা রেখা জানি এরকম হচ্ছে 0, আগে হাতে এমনি দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, তারপরে পেন্সিলে এঁকে দেখাবো, সরি পেনে এঁকে দেখাবো কম্পাসের সাহায্যে। √2 আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। এই জিনিসটা আছে এখানে কি, আচ্ছা এটাকে যদি একটা অন্য পৃষ্ঠা করলে দেখতে সুবিধা হবে। √3টা করবো সামনে, এখানে আলাদা করে এই পেজে লিখে রাখে দিলে দেখতে সুবিধা হবে। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। এটাকে যদি পাশে রাখি, এবারে অঙ্কটাকে করি। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। √2 সমান কি হবে? আমরা অতিভুজটাকে সবসময় √2 ধরবো, ঠিক আছে? অতিভুজটাকে আমরা সবসময় √2 ধরবো, বা যেটা চেয়েছে এরকম বলে √2কে সংখ্যা রেখা এঁকে স্থাপন করে, যেটা এইটা করেছে। হ্যাঁ, √3কে সংখ্যা রেখা এঁকে স্থাপন করে, এমনি বাক্স করার দরকার নেই, যেটা একটাই পদ্ধতিতে শেখানো হবে, ভালো পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। কম্পাস 1 2 3 4 1 2 3 4 এখানে -1 একটা নিই, র্যান্ডম চলছে। আচ্ছা √2 সমান কি করতে পারি? √2কে যদি অতিভুজ ধরি, √2কে অতিভুজ ধরেছি, অতিভুজের স্কয়ার না, তো অতিভুজের স্কয়ার, এটা কি হলো? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, ঠিক আছে? √2 সমান 2, এখান থেকে 1 যুক্ত 1 লিখতে পারি, সমান 1 স্কয়ার যুক্ত 1 স্কয়ার। এটা হলো দুটো স্বাভাবিক সংখ্যায় ভাঙতে হবে, ঠিক আছে? দশমিকে আনলে তো এখানে দশমিকে আনলে অসুবিধা, তাই না? স্বাভাবিক সংখ্যায় আনতে হবে। √2 সমান 1 + 1, √2 এর হোল স্কয়ার অতিভুজের স্কয়ার সমান এইটা বেরালো, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তাহলে লম্ব 1 ভূমি 1, তাহলে লম্বকে আমি যদি 1 ধরি আর ভূমিকেও 1 ধরতে হবে, এখানে সমান চিহ্ন দেওয়া দরকার নেই, বোঝানোর জন্য কি প্রসেসে হবে অঙ্কটা সেইটা বোঝানোর জন্য। তো সবার প্রথমে আমি সংখ্যা রেখা এঁকেছি, তো সংখ্যা রেখায় ভূমি 1, যদি এই সংখ্যা রেখায় 1 বসানো হয় তাহলে কোনটা বসাবো? অবশ্যই আমি এই বিন্দুটা বসাবো। সংখ্যা রেখায় 1 বসানো হলে এই বিন্দুটা বসাবো, তো আমি ভূমি পেয়েছি 1, তাহলে ভূমি পেয়ে গেলাম। লম্ব 1 করতে হবে, লম্ব আঁকার জন্য কী করতে হবে? এখানে 90 ডিগ্রি আঁকতে হবে, এখানে কেটে কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকবো, এটা 90 ডিগ্রি এঁকে লম্বা করে দেখানো দিলাম। এবারে কি করব? কম্পাসের সাহায্যে এই একটার মাপ নিয়ে, কম্পাসের সাহায্যে এইখান থেকে এই একটার মাপ, আমার কাছে তো একমাত্র উপায় এটাই আছে, এই একটার মাপ নিয়ে এখানে কেটে দিতে হবে। তো এটা কত হলো এখন? এটা হলো 1, এটা হবে এখন 1, এটা এখন 1 আছে, তাহলে 1 1 ভূমিও 1 লম্ব 1। অতিভুজ যদি টেনে দিই, এবারে এই রেখা এই বিন্দুর সাথে এই বিন্দু টেনে দিই, 1 যেখানে টেনেছিলাম এখানে আমি 1 টেনেছিলাম, 1 বিন্দুর সাথে 1 বিন্দু টেনে দিলাম, তাহলে এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি হয়, এটা হবে √2 অতিভুজ। কারণ অতিভুজের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার যদি করি √2 বেরোবে, তাহলে অতিভুজের যে এই রেখাটার মান কত হলো? √2, এই রেখাটার দৈর্ঘ্য হবে √2। এবারে এই রেখাটার দৈর্ঘ্য কম্পাসের সাহায্যে নিয়ে 0 বিন্দু থেকে এদিকে কেটে দিব, দিলে যদি এই রেখার মান নিয়ে যদি এখানে কাটি, তাহলে এই বিন্দু থেকে 0 বিন্দু থেকে এটার মান হবে কত? √2 মান হবে, কারণ আমি √2 এর মান রেখেছি, তাহলে এটা হবে √2 বিন্দু, এইখানে বিন্দু দিলে। এটা সহজ নিয়ম, এইভাবে চলতে হচ্ছে। √2 এর পরে √3 যদি করাই, √3 যদি করাচ্ছি, √3 সমান কত? √3 অতিভুজকে ধরলে তাহলে √3 এর হোল স্কয়ার সমান 3 সমান 2 যুক্ত 1 করবো, কারণ আর কোনো সংখ্যায় ভাঙা যাবে না, আমাকে স্বাভাবিক সংখ্যায় ভাঙতে হবে, স্বাভাবিক সংখ্যায় ভাঙলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে √2 এর হোল স্কয়ার যুক্ত 1 স্কয়ার, কারণ এটা অতিভুজের স্কয়ার যুক্ত অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার করতে হবে। তাহলে লম্ব হচ্ছে আমার কাছে, বা ভূমি, এটাকে যদি ভূমি ধরতে পারি, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার যায়, লম্ব স্কয়ার ভূমি স্কয়ারটা, এটাকে ভূমি সমান √2 ধরবো, লম্ব সমান 1 ধরবো, অথবা উল্টে দিলেও হবে, কোনো প্রকারের সমস্যা হবে না। যদি আমি এখানে সংখ্যা রেখা আঁকি একটা 0 1 2, আর আঁকা দরকার নেই, ঠিক আছে? তো ওকে, তো 1টা নিলে সুবিধা হচ্ছে, ভূমি অলরেডি পেয়ে যাচ্ছি, √2 করতে হবে আমাকে, 1 নিলাম, এরই মাপ নিয়ে এখানে লম্ব টানলে 1 হলে √2 পাবো,
এটা ভূমি ধরেছি, লম্ব আঁকার জন্য আগে 90 ডিগ্রি এঁকে নিব, লম্ব এঁকে নিলাম, কম্পাসের সাহায্যে আঁকবো, এটা আমি হাতে বোঝানোর জন্য আঁকছি, যখন কম্পাস ইউজ করবো এঁকে দেখাবো। এটা 1 হলো, এটা 1 হবে, সেম মাপ নেই, কম্পাসের সাহায্যে দেখাচ্ছি। আচ্ছা, কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে যদি এখানে কাটি, তো এটা 1 একই বেরোবে, তো এটাও 1 হলো, এটাও 1 হলো। এটা যদি যোগ করে দিই হবে কত, √2। এটা যদি যোগ করে দিই হবে √2। আচ্ছা, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের √2 বা √3 যেটা চেয়েছে, আমি এই অঙ্কতে √3 করছি, এই অঙ্কতে √2 করেছিলাম, √2 বা √3 এর দৈর্ঘ্যটা বের করতে, এই অঙ্কটা এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তো দৈর্ঘ্যটা যখন বের করে নেব, সেই দৈর্ঘ্যটার মাপ নিয়ে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ আঁকাটা হয়ে যাবে। তো এটার মান বেরোলো √2। এবারে এই √2 এর মান পেয়েছে আমার কাছে বের করতে হবে √2 আর 1, এই দুটো মান পেলেই হবে। আমার কাছে √2 এর মানটা পেয়েছি, আচ্ছা √2 এর মান পেয়েছি আর 1 এর মান পেয়েছি। এবারে নর্মাল যেভাবে করা হয় সেভাবে করবো, এখানে 1 এর মান √2 এর মান নিব, এইবারে √2 এর মানটা নিব, √2 এর মান নিয়ে এখানে ভূমি ধরবো আমরা, √2 কে ভূমি ধরেছি, যে ভূমি এখানে √2 ঠিক ধরেছিলাম, তাহলে ভূমি √2 আর লম্ব 1, √2 কে ভূমি ধরেছি, তাহলে এখান থেকে এতটার মান হচ্ছে আমার √2, একটা হচ্ছে এইটুকুটা, তাহলে পুরোটার মান হচ্ছে √2, আর এইটার মান হচ্ছে 1, তাহলে √2 ভূমি, 1 যদি লম্ব হয়, সেক্ষেত্রে যদি এই দুটোকে যোগ করে দিই আমরা, এই দুটোকে যোগ করে দিই, বাইরেরটাকে, ভেতরেরটা হলে √2 মান হতো, বা এখান থেকে বাইরেরটাকে যদি যোগ করি এই বিন্দুটাকে, √2 এর বিন্দুটাকে, তাহলে এটার মান এখন হচ্ছে √3। তার কারণ √2 ভূমি হলে আর 1 যদি লম্ব হয়, সূত্র অনুযায়ী √3, √2 ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ সমান কত, √3। তাহলে এই মানটা হবে আমার √3 বাইরের পর্যন্ত। এবারে বাইরের মানটাকে নিব, এই বিন্দু থেকে এত দূর পর্যন্ত যে মানটা গেছে, এই বিন্দু থেকে এত দূর পর্যন্ত যে মানটা গেছে, সেটা হবে আমার কাছে এখন কম্পাসে √3 এর মান আছে, এই বিন্দুটাকে নিব, এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হলো আমার কাছে √3 বিন্দু। এই বিন্দুটা এখন পেলাম কত, √3। এইভাবে √2 √3 এইসব মানগুলো বের করালে অঙ্কটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে আমি করাবো এই সেম জিনিসই কম্পাসের সাহায্যে করে দেখাবো। ওকে, আমরা √2 কে এঁকে দেখাবো, √3টাকে এঁকে দেখাই, ডবল আছে তাই √3টাকে এঁকে দেখাচ্ছি। √3 আঁকার জন্য সবার আগে সংখ্যা রেখা আঁকবো, একটা পয়েন্ট নিব, স্কেলের ইঞ্চি সাইডটা দিয়ে আঁকছি, তাহলে মাপটা সহজ হবে। এই দুটো করে একটা করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা 0 বিন্দু, 2 4-এ 1 বিন্দু, 6-এ একটা বিন্দু, 8-এ একটা বিন্দু, 10-এ একটা বিন্দু, 12-তে একটা বিন্দু, সমান সমান করে নিয়েছি, পুরো সমান মাপে দিলে সংখ্যা রেখার মাপ একদম পারফেক্ট হবে। মানগুলো বসাই, তীরচিহ্ন এদিকে যাচ্ছে, তীরচিহ্ন এদিকে যাচ্ছে, শুরুটা 0, ওপরে লেখা উচিত ছিল, শুরুটা 0, এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, সংখ্যা রেখায় 2, সংখ্যা রেখায় 3, সংখ্যা রেখায় 4, সংখ্যা রেখায় 5, ঠিক আছে। এদিকে যদি তো -1 হতো, দরকার নেই -1 লেখা, আমাদের √3 কে বসিয়ে দেখাচ্ছি, √3 কে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাও, √3, তাহলে √3 এর হোল স্কোয়ার সমান 3 সমান 2 + 1 সমান √2 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। এটা ভেঙেছিলাম, 2 + 1 সংখ্যা রেখায় ভাঙতে হবে, স্বাভাবিক সংখ্যায় ভাঙতে হবে, তাহলে √2 এর স্কোয়ার মানে 2, 1 স্কোয়ার মানে 1, 3 √3 হলো। এটাকে যদি আমরা অতিভুজ ভাবি, এটাকে ভূমি ভাববো, এটাকে লম্ব ভাববো। এবারে অঙ্কটা হবে আসলে, ভূমিকে আমি কি ভাবছি, এটা রাফে লিখছি, ভূমিকে ভাববো √2, লম্বকে ভাববো 1, যদি অতিভুজকে √3 ভাবি, তা লিখেও দিচ্ছি, সেটা না হয় দেখা যাচ্ছে না, অতিভুজকে √3 ভাবি, আমরা √3 যেটার মান দিয়েছে তাকে সবসময় অতিভুজ মনে করে চলবো। আচ্ছা, এবারে ভূমিকে √2 ভাবছি, ভূমিকে √2 বের করানোর জন্য, √2 এর মানও তো আমরা জানি না, ভূমিকে √2 বের করানোর জন্য আগে √2 এর মান বের করতে হবে, মানে √2 কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। √2 কে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য এবারে √2 কে আমরা এই অঙ্কতে ভূমি করেছি, কিন্তু √2 কে আমাকে আলাদাভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, তাই জন্য √2 কে কত ভাঙবো, √2 এর হোল স্কোয়ার সমান 2 সমান 1 + 1, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে একটা ভূমি যুক্ত লম্ব, এক ভূমিও হবে 1, লম্বও হবে 1। সবার আগে চোখ বন্ধ করে 0 ডিগ্রিতে একটা 90 ডিগ্রি এঁকে নেব, এখানে 0 ডিগ্রিতে, সরি, বিন্দু 0তে, এই 0 বিন্দুতে একটা 90 ডিগ্রি এঁকে নিব,
একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলে আমার ভালো না হয়, হালকা এই সাইড বরাবর থাকবে, দিলে কম্পাসগুলোকে দেখা যাবে। ওকে, আই হোপ সো। এখানে একটা 90 ডিগ্রি আঁকছি, যেখানে আমরা আঁকা যেতে পারি 90 ডিগ্রি পেনে আঁকছি, কারণ পেন্সিলে হলে দেখা যাবে না আসলে। 90 ডিগ্রি আঁকতে পারা যায়, আশা করি ক্লাস 10-এ 9-এ 90 ডিগ্রি আঁকা শিখে যায়। ওকে, এটা 90 ডিগ্রি হলো, আন্দাজ মতো করে রেখেছি। এটা আমাদের হবে 90 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে তো, কম্পাসের সাহায্যে ইঞ্চি সাইডটা দিয়ে আঁকি, কালি দাগ করলে সমস্যা। ইঞ্চি সাইড দিয়ে এঁকে দিলাম, এটা একটা লম্ব হলো, তাহলে এটা হলো 90 ডিগ্রি। এবারে হচ্ছে কি, এবারে কি করবো, আমার ভূমির মাপ তো জানি এক, কারণ এটা সংখ্যা রেখায় এঁকেছি, ও সংখ্যা রেখা আমার কাছে অলরেডি আছে, শুধু সংখ্যা রেখা স্থাপন করতে হবে। এটা হচ্ছে আমাদের ভূমির মাপ, আর এটা হচ্ছে 1 সেমি, 1 সেমি না 1 একক। ভূমি 1 একক নিয়েছি। লম্বটা এটা, তাহলে লম্ব তো জানি না কত দূর পর্যন্ত, তাই জন্য লম্বটাকে আমরা নিয়েছি 1 একক। এখন বুঝতে পারছি এইটা 1 একক, লম্বটাও 1 একক। যখন এই দুটো আমরা যোগ করে দিব, এই ভূমি আর লম্বটাকে আমরা যোগ করে দিব, ছিল নাকি স্কেলটা 15 সেমি 2 পাশ দিই, ইঞ্চিতে নেই তো, আরে বাস। ভূমি আর লম্বকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা লম্ব 1 ভূমি 1 যদি হয়, অতিভুজ তখন কত হবে, √2 হবে। তাহলে এই মানটা, এই রেখাটার মানটা, গোলাপি কালির রেখাটা, অতিভুজটা গোলাপি কালি ধরেছি, তখন এইটার মান হচ্ছে √2, কারণ ভূমিও 1 লম্ব 1। তাহলে আমার কাছে এখন √2 এর মান আছে, তো √2 এর মানটাকে আমরা কি করব, নিব। √2 এর মানটা নিয়ে, √2 এর মানটা নিব, পুরো পয়েন্ট অনুযায়ী বসাবো ভালোভাবে, ঠিক আছে। √2 এর মানটা নিয়েছি, √2 এর মানটা নিয়ে এই 0-তে বসিয়ে এখানে কেটে দিব, ভূমিতে কেটে দিব। তাহলে এখন এই মানটা কত হলো, √2। এখন যে এই মানটা বেরিয়েছে, এটা হচ্ছে √2, তার কারণ √2 এর মান নিয়ে এখানে বসেছি। যদি √2 বলতে, তাহলে এত দূর করে রেখে দিতে হবে আমাদের √2 বিন্দু। এইটা এই বইতে চতুর্ভুজ এঁকেছে কারণ ছাড়াই, √2 এঁকে নিলাম, কিন্তু আমাদের এখানে হচ্ছে √3 আঁকতে। √3 আঁকার জন্য কি হতে হবে, ভূমিকে √2 ধরেছিলাম, 1 ধরেছিলাম। আমাদের কারেন্ট অঙ্কতে ফিরে যদি আসি, তাহলে √2 ধরেছিলাম ভূমিকে, যেটা আমি পেয়েছি, লম্বকে 1 ধরেছিলাম, সেটা আমার কাছে অলরেডি আছে, লম্বকে 1 ধরেছি। একদম সহজভাবে চোখ বন্ধ করে এই √2 এর বিন্দুর সাথে যদি 1কে আমরা চোখ বন্ধ করে, চোখ না বন্ধ করে, আরে এটা যোগ করে দিলাম। নিচেরটা ছিল √2, উপরটা হবে √3। নীল কালির যে অতিভুজটা হবে √3, তার কারণ এর ভূমি হচ্ছে √2, লম্ব হচ্ছে 1। ভূমি √2 লম্ব 1 হলে, আমরা বের করেছিলাম এখানে, ভূমি √2 লম্ব 1 হলে, ভূমি √2 লম্ব 1, ভূমি √2 লম্ব 1, ভূমি √2 লম্ব 1 হলে আমরা বের করেছিলাম √3 হবে অতিভুজ। অতিভুজ √3 অঙ্কটা বের করেছিলাম। তাহলে এই যে রেখাটা হচ্ছে এদের অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি। এই যে রেখাটার মান হচ্ছে √3। তাহলে এবারে √3 এর মানটা নিব, এখান থেকে লাস্ট পর্যন্ত √3 এর মানটা বসাবো, ধরবো এভাবে। √3 এর মানটা নিয়েছি, আগে যেটা নিয়েছিলাম এখান থেকে নিলে √2 হতো, কিন্তু আমরা এখান থেকে নিয়েছি √3 এর মান নিয়েছি। তাহলে 0 থেকে আমার এখন এই কম্পাসটাতে √3 এর মান আছে, এই কম্পাসটা √3 এর মান ধরে রেখেছি, তাহলে 0 বিন্দুতে বসাবো, সব 0 থেকে শুরু হবে, √3 থেকে কেটে দেবো। এই যে কাটলাম পরের রেখাটা, এটা হচ্ছে √3 কে কেটেছি, তাহলে এই বিন্দুটা হলো, এইটা হলো √3 বিন্দু। সংখ্যা রেখা স্থাপন করতে পেরেছি √3 বিন্দু, একদম সহজ আছে। নেক্সট হচ্ছে সংখ্যা রেখা স্থাপন √3 বা √2 √5 এরকম স্থাপন, একদম সহজ আছে, কোনো সমস্যা নেই। নেক্সট যা কয়েকটা সহজ সূত্র বলতে পারো, নিয়ম বলা যায়, এই নিয়মগুলো হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, পিথাগোরাসের সূত্র, ক্লাস 10-এ জানতে হবে অবশ্যই, খুব ইম্পর্টেন্ট সূত্র। এরপরে নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই কয়েকটা শর্তগুলো আছে। এ সমান যদি বি হয়, বি সমান যদি সি হয়, তাহলে এ সমান সি হবে। এ দুটো থেকে আমরা বুঝতে পারি এটা স্বাভাবিক ব্যাপার। এর কাছে 5টি আপেল আছে, এর কাছে আছে 5টি আপেল, বির কাছে তাহলে কটি আপেল থাকবে, বির কাছেও থাকবে 5টি আপেল, আর বির কাছে যা আপেল আছে সির কাছে তাই আছে, তাহলে সির কাছেও 5টি আপেল, তাহলে এটা 5 5 সমান, জাস্ট ইজি। এ বি সি 3টি বাস্তব সংখ্যা হলে এই নিয়ম মেনে চলে। আরেকটা নিয়ম কি হচ্ছে, আরেকটা নিয়ম হচ্ছে
এ যদি বি এর থেকে, আচ্ছা আরেকটা নিয়ম হচ্ছে এ যদি বি এর থেকে ছোট হয়, বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে এ সি এর থেকে ছোট। তো এ একজন, এর বয়স 2 বছর, এর বয়স তাহলে 3 বছর, এর বয়স যদি 3 বছর হয়, এর বয়স 4 বছর হবে, কারণ এ বড়, তাহলে 2-এর থেকে 4 অবশ্যই ছোট হবে, 2-এর থেকে 4 অবশ্যই বড় হবে, এ ছোট। এটা এগুলো সহজ নিয়ম আছে, এগুলো জাস্ট শর্ত হিসেবে বলা যেতে পারে। এরকম এ সমান যদি বি হয়, এ প্লাস সি সমান বি প্লাস সি, আর এ লেস দেন যদি বি হয়, এর সাথে সি যোগ করা হলো, বির সাথেও সি যোগ করা হলো, তাহলে সি ছোটই হবে, কারণ দুজনের কাছে সমান যাচ্ছে, এর সাথেও সি যাচ্ছে, বি এর সাথেও সি যাচ্ছে। ক্যামেরা দেখে আছে, সোজা আছে, এটা এ সমান বি, তাহলে এর সাথেও সি যোগ হলো, বির সাথেও সি যোগ হলো, তাহলে সমানভাবে সমান জিনিস যোগ হয়েছে, তাহলে এটা সমান হবে। এ লেস দেন সি, এর সাথেও সি যোগ হচ্ছে, বির সাথেও সি যোগ হচ্ছে, তাহলে দুটোতে একই যোগ হয়েছে, তাহলে যেটা যেরকম ছোট ছিল যে সেরকমই থাকছে। গুণের ক্ষেত্রেও সেম কেস, যোগ গুণের ক্ষেত্রে সবসময় একই জিনিস হচ্ছে। এ সি সি নট ইকুয়াল টু 0 বলছে, কারণ যদি 0 হয় তাহলে এটা সমান হয়ে যাবে। এর সাথে সি গুণ করলে যদি 0 হতো, তাহলে এর সাথে সি গুণ করলে 0 হবে, বির সাথেও সি গুণ করলে 0 হবে। সেখানে এ লেস দেন বি সমান এ সি লেস দেন বি সি, এই জিনিসটা কাজ করবে না, কারণ 0 সমান 0 হয়ে যাবে, শুধু গ্রেটার দেন 0 হবে, একটা স্পেশাল জিনিস জানতে হবে। অঙ্কগুলো সব করা ইজি আছে। নেক্সট পার্টে এই চ্যাপ্টারে করবো পৌনঃপুনিক দশমিক দিয়ে সংখ্যারেখা স্থাপন তো হয়ে গেছে, এই চ্যাপ্টারে অমূল্য সংখ্যা খুঁজে বের করতে হবে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, বাস্তব সংখ্যার মধ্যে অমূল্য সংখ্যা, মূল্য সংখ্যা আছে, মূল্য সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, আর এখানে ভগ্নাংশ থেকে ভাগ করা যাচ্ছে এইভাবে। নেক্সট দিনে এই 1.3 হবে।